আজকে তাহলে আমাদের লেকচার নাম্বার ৮ শুরু হচ্ছে। তো আগের লেকচারগুলো করে ফেলছো। তো আগের লেকচারে কিন্তু আমরা গুণগত রসায়নের প্রথম পার্টটাও ক্লিয়ার করছি। আজকে আজকে থেকে শুরু হচ্ছে আমাদের গুণগত রসায়নের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা দিয়ে আজকে আমাদের লেকচার শুরু হইতে যাচ্ছে। তো প্রথমে আমরা দ্রাব্যতার কিছু কনসেপ্ট জানবো। তো দ্রাব্যতা জানার জন্য আগে আমাদের বুঝতে হবে দ্রবণ জিনিসটা কি, কারণ আমরা তো মেইনলি দ্রবণেরই দ্রাব্যতা বের করব, তাই না? মানে দ্রবণের মধ্যে আর কি যে দ্রবের দ্রাবকে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, সেটাই হচ্ছে দ্রাব্যতা। এই জিনিসটা আর কি বের করবো। তাহলে দেখো, আমাদের সংজ্ঞাটা যদি দেখি, বেশ কিন্তু কনফিউজিং। কি লিখছে? দ্রবের দ্রাবকের মধ্যে দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা, সেটি দ্রাব্যতা। আমরা এত কঠিন করে কিছু পড়বো না। আগে আমরা দেখি দ্রবণ কি জিনিস। দ্রবণ হচ্ছে তোমার দ্রব আর দ্রাবকের মিশ্রণ, এটাই হচ্ছে দ্রবণ। এখন দ্রবণ আবার কয় ধরনের হয় আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি। আহ একটা হচ্ছে সমসত্ব হয়, একটা হচ্ছে অসমসত্ব হয়। সমসত্ব কোনটা? যেটা হচ্ছে আমরা সহজে কিন্তু গুলাই দিতে পারি, যেটা সমানভাবে ছড়ায় যায়। আর অসমসত্ব কোনটা? যেটা কিন্তু সমানভাবে ছড়ায় না। যেমন কিরকম? ধরো তোমার কাছে একটা বাসায় সবাই কিন্তু, আমরা নিজেরা খিচুড়ি রান্না না করলেও আমাদের মায়েদের খিচুড়ি রান্না করতে দেখি। মা কি করে? প্রথমে চাল নিল, চালটা ধুয়ে সেখানে ডাল দিল, সবজি দিল, তারপরে আরো অনেক কিছু মশলা টশলা দিয়ে বসায় দিল। এই যে ধরো চালের মধ্যে যে তোমার ডাল মশলা, এগুলো কি চাইলেই আমরা আলাদা করতে পারি না? আবার এটা কি এমন হয় যে প্রতিটা জায়গায় সমানভাবে ডালটা ছড়ায় গেছে বা সমানভাবে মশলাটা ছড়ায় গেছে? এমন তো কখনো হয় না। ওই জিনিসটা যেখানে যেটুকু মানে ওই মুহূর্তে আর কি চলে যায়, সেটুকুই থাকে। কিন্তু রমজান মাসে যখন আমরা ইফতারের আগে শরবত বানাই, তখন যখন লবণটা মিশাই, চিনিটা মিশাই, রুহ আফজা মিশাই, তখন সেটা সমানভাবে ছড়ায় যায় না? কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, এমন কি হয়? এমন কিন্তু আসলে হয় না। তাহলে এইটা হচ্ছে সমসত্ব আর অসমসত্ব মিশ্রণের পার্থক্য। এটা কিন্তু অলরেডি আমরা 9-10-এ শিখে আসছি, তাই এটা নিয়ে অত ডিটেলসে আসলাম না। এখন যে জিনিসটা আমরা দেখব, দ্রাব্যতাটা। দ্রবণ কি জিনিস আই হোপ বুঝতে পারছো। তো এই দ্রবণের মধ্যে যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক। যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক। এই যে দেখো, দ্রাবকের পরিচয় এখানে দেয়া আছে। আর দ্রবণের ভৌত অবস্থা যে নির্ধারণ করে, সেটা হচ্ছে দ্রাবক। কেন? সাপোজ তুমি হচ্ছে শরবত বানাচ্ছ, শরবতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকতেছে? পানি। তার মধ্যে দিচ্ছ লবণ, চিনি, ট্যাং, রুয়াবজা, যার যেটা পছন্দ সেটা দিচ্ছে। এইটা শরবতটা তরল হবে নাকি কঠিন হবে নাকি গ্যাসীয় হবে, এটা কে নির্ধারণ করতেছে? কমেন্টে লিখো দেখি, চ্যাট বক্সে লিখো দেখি, যে মিটে ক্লাস করতেছো, যে শরবতটাতে তো আমার কঠিন জিনিসও থাকতেছে। এ ধরো চিনি, এটা একটা কঠিন পদার্থ। লবণ একটা কঠিন পদার্থ। রুয়াবজা একটা তরল পদার্থ। কিন্তু ফাইনালি যে আমার ফাইনাল আউটপুটটা, সেটা কি ধরনের হচ্ছে? অবশ্যই তরল হচ্ছে। তাহলে এটা কে নির্ধারণ করতেছে? পানিটা না? যে সবচেয়ে বেশি পরিমাণে থাকার জন্য শরবতটার যে ফাইনাল আউটপুটটা, সেটার ভৌত অবস্থাটা নির্ধারণ করতেছে পানি। এগুলো হচ্ছে দ্রাবকের পরিচয়। এগুলো জাস্ট কমন কিছু বেসিক, এগুলো তো পেন নেওয়ার মতো কিছু না। আচ্ছা, এখন দেখি এই দ্রাবকের মধ্যে দ্রবটা কতটুকু দ্রবীভূত হবে, এটা হচ্ছে দ্রাব্যতা। তাহলে এখন আমরা আসি আরো কিছু জিনিস নিয়ে। এটা আর কি, যেহেতু বললামই এটা, আচ্ছা এখানে বোধহয় পানি উঠে আসছে, এটা মিশ্রি হবে, হচ্ছে মিশ্রি। আচ্ছা, তাহলে দেখো, পানির মধ্যে লবণ যখন গুলাইছি, তখন পানির ভৌত অবস্থা কে নির্ধারণ করলো? পানি। অর্থাৎ এটা হচ্ছে তরল একটা, দ্রবণ একটা তরল ফর্মে থাকবে। তারপরে মিশ্রির মধ্যে যখন আমি চিনি মিশাচ্ছি, মিশ্রি কি তোমাদের জানার কথা, তালের মিশ্রি হয়, তারপর আরো অনেক কিছুর হয় আর কি। তো মিশ্রি হচ্ছে চিনির মতো একটা জিনিস, কিন্তু একটু বড় বড় দানা থাকে। তারপরে দেখো, পানির মধ্যে অ্যালকোহল মিশাচ্ছি, তরলের মধ্যে তরল মিশাচ্ছি, দেখো কঠিনের মধ্যে কঠিন মিশাইলাম, তখন কি হইলো? এটা একটা কঠিন দ্রবণ ফর্ম করলো। তরলের মধ্যে তরল মিশাইলাম, এটা কি একটা দ্রবণ ফর্ম করলো? তরল দ্রবণ ফর্ম করলো। তাহলে পানির সরি, দ্রাবক হচ্ছে আমার দ্রবণটার ভৌত অবস্থাটা নির্ধারণ করতেছে। এখন আসা হচ্ছে দ্রবের পরিচয়। দ্রব্য কি? যেটা সবচেয়ে কম পরিমাণে থাকবে, সেটাই দ্রব্য। সহজ সহজ হিসাব না? যেটা সবচেয়ে কম পরিমাণে থাকবে, সেটাই দ্রব্য। এখন দ্রবর মধ্যে আবার দুইটা ভাগ হয়, যেটা হচ্ছে স্বল্প দ্রবণীয় দ্রব্য, যেটা হচ্ছে বেশি দ্রবণীয় দ্রব্য। ব্যাপারটা কিরকম বলি। ধরো, যেগুলা আমাদের খুব বেশি আর কি আয়নিক যৌগ বলো বা পোলার যৌগ বা এই ধরনের আর কি জিনিস, যেটা তোমরা থার্ড চ্যাপ্টারে খুব ভালোভাবে আমি বলবো, ইনশাল্লাহ আমি বলবো, সেটা হচ্ছে সরি, হ্যাঁ,
এই যে দেখো সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এখানে কিন্তু একটা তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার আছে, তো তাই আমি ডিটেলসে যাচ্ছি না। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এগুলার বন্ধনগুলার আর কি মানে বিভিন্ন ভাগ থাকে। তো যেহেতু ওটা ডিটেলস এই ক্লাসে হচ্ছে না, তাই ওটা ডিটেলসে যাচ্ছি না, ওটা লাগবেও না, তোমরা এমনিতে বুঝতে পারবা। কিছু জিনিস আছে না যেটা খুব সহজে দ্রবীভূত হয়ে যায়, আবার কিছু জিনিস আছে গলতেই চায় না। যেমন আমি কঠিন উদাহরণ বাদ দিয়ে একটা সহজ উদাহরণে যাই। একটা পাত্রে পানি আছে, তোমরা চ্যাট বক্সে হাত বসায় দাও, আমি উত্তর চ্যাট বক্সে লিখবা। পানি আছে, এইখানে আমি দিলাম লবণ। আবার আরেকটা পাত্র আছে, এখানেও পানি আছে, এখানে আমি দিলাম বালি। এখন আমাকে উত্তর দাও, আমি ধরো দুইটায় 10 মিনিট ধরে গুলাইছি, দুইটাতেই আমি 10 মিনিট টাইম দিছি, কোনটা বেশি গুলবে পানির মধ্যে? চ্যাট বক্সে লিখো দেখি। বালিটা খুব সহজে, পানির মধ্যে লবণ দিচ্ছি অথবা বালি দিচ্ছি, কোনটা খুব ভালোভাবে মিশে যাবে? হ্যাঁ, লবণ, ভেরি গুড। তারপর লবণ, ওকে। তাহলে লবণটা ভালোভাবে মিশবে। এইটাই হচ্ছে তোমার, আমি যেটা বলতে চাচ্ছি, স্বল্প দ্রবণীয় দ্রব আর বেশি দ্রবণীয় দ্রব। যদিও বালিটা কোনো দ্রবের মধ্যে যায় না, তবু আমি বোঝার জন্য। তো এগুলা ধরো যে যেটা কম বিয়োজিত হয়, আর এগুলা হচ্ছে বেশি বিয়োজিত হয়, এগুলা জাস্ট মানে মনে রাখার জন্য এক্সাম্পল হিসেবে মনে রাখতে পারো। ওকে, এবার দ্রবের কিছু ইনফরমেশন। দ্রবের ব্যাস হচ্ছে, দেখো আমি কিন্তু কতটা ডিটেলসে যাচ্ছি, এত ডিটেলস কিন্তু বইয়েও হয়তো পাবা না, অথবা কোনো টিচারের কাছেও পাবা কিনা সন্দেহ আছে। ইনশাল্লাহ পাবা, আমার থেকে অনেকে ভালো পড়ায়। আমি জাস্ট বেশি ডিটেলসে যাইতে পছন্দ করি, যে বাচ্চারা জানবে, একদম বেসিক ভিতর থেকে জানবে। তো দ্রবের ইনফরমেশন, দ্রবের ব্যাস কিন্তু 10^7 থেকে 10^8 সেন্টিমিটার পর্যন্ত। পরিস্রাবণ পদ্ধতিতে এটাকে পৃথক করা যায় না, তবে বাষ্পীভবন বা পাতন, কেলাসন এই পদ্ধতিতে পৃথক করা যায়। এই 2 অধ্যায়ের শেষেই কিন্তু এই প্রক্রিয়াগুলার ব্যাখ্যা আমরা শিখে আসবো। পাতন, ক্রোমাটোগ্রাফি, কেলাসন, বাষ্পীভবন, এগুলো কিন্তু অধ্যায়ের শেষে আছে, তাই এখন আমি এটাতে সময় নষ্ট করতেছি না। দ্রবণের কালার নির্ভর করে দ্রবের কালারের উপর। যেমন আমি যদি পানিতে, একটা পানিতে ধরো চিনি মিশাইলাম, আরেকটা পানিতে রুহ আফজা মিশাইলাম, তাহলে যেটাতে আমি চিনি মিশাচ্ছি সেটা কিন্তু কালার, চিনির যে কালার সেই কালারই থাকলো, অর্থাৎ ট্রান্সপারেন্ট। চিনির রং কিন্তু সাদা হয় না, মোটামুটি ট্রান্সপারেন্টই হয়। আবার রুহ আফজার কালার কি? লাল। অর্থাৎ রুহ আফজা যেটাতে আমি মিশাইলাম সেটার কালার হইলো আমার রেড। তাহলে এটা কিসের উপর নির্ভর করলো? দ্রবের কালারের উপর নির্ভর করলো। যেমন আহ, ফেরাস, সরি, হ্যাঁ, দেখো, ফেরাস হাইড্রোক্সাইডের বর্ণ সবুজ, কারণ এই যে ফেরাস আয়নটা যে আছে, অর্থাৎ Fe2+ আয়ন, এটার বর্ণ কিন্তু সবুজ। আর দ্রবের ভিন্নতার উপর তাপের পরিবর্তন বা উৎপন্ন বা শোষণ হতে পারে, এটা হচ্ছে আমরা তাপের মানে শক্তির ব্যাপারটা আর কি পরের অধ্যায়ে জানতে পারবো। তো এটা জানার জন্য আর কি দিছি, যে তুমি জানো যে দ্রব্য আসলে কি দিয়ে ইন্ডিকেট করে। এখন আসো আমরা সম্পৃক্ততা, অসম্পৃক্ততা আর অতিপৃক্ততা দিয়ে মানে ব্যাপারটা খুব সহজে বুঝবো। সাপোজ একটা রুমে, তোমাদের ক্লাসরুমে 12টা বেঞ্চে 10 জন, মানে 12টা বেঞ্চ আছে আর কি। প্রতিটা বেঞ্চে একজন একজন করে স্টুডেন্ট বসতে পারে, ছোট ছোট বেঞ্চ থাকে না যে একটা চেয়ারের মধ্যে টেবিল দেয়া থাকে। তো এমন অবস্থায় 12টা বেঞ্চ আছে, 12টা বেঞ্চে 12 জন স্টুডেন্ট সর্বোচ্চ বসতে পারে। এখন কোনো একদিন বৃষ্টির দিন বলো বা রোদের দিন বলো, দুইটা স্টুডেন্ট কি করলো, ফাঁকিবাজি করলো, ক্লাসে আসলো না। তাহলে 12টা বেঞ্চে 10 জন বসলো, তাহলে কি সবাই আরামে বসতে পারবে না? সবাই কিন্তু দেখবে যে দুইটা বেঞ্চ বরং ফাঁকা থাকবে। এখন ধরো 12টা বেঞ্চে 12 জনই আসলো, তখন কি হইলো? সবাই মানে একদম খাপে খাপ মিলে গেল। কেউ কমও ফাঁকাও থাকলো না, আবার ফির বেশিও থাকলো না। কিন্তু সাপোজ একদিন হইল কি, 12টা বেঞ্চ, কিন্তু পাশের ক্লাস থেকে আবার 3 জন মানে আবদার করলো যে না, আজকে আমরা এই ক্লাসে ক্লাস করব। তখন কি করলো, পাশের ক্লাস থেকে 3 জন আসলো। আসার পর তো ঝামেলা বাঁধে গেল। কি ঝামেলা? 12টা বেঞ্চে 12 জন বসতে পারে, কিন্তু 15 জন আসার জন্য কি করতে হবে? 3টা স্টুডেন্টকে অন্য একটা স্টুডেন্টের সাথে শেয়ার করতে হবে, কিন্তু বেঞ্চে ধরো জায়গাই নাই। তখন কি হবে বলো তো? 3 জন পিছনে দাঁড়ায় থাকবে না?
পিছনে দাঁড়ায় থাকবে না, এই জিনিসটাকেই বলা হচ্ছে অধঃক্ষেপ। দেখো আমরা কিন্তু গল্পের মাধ্যমে তিনটা কনসেপ্ট বুঝতে পারলাম, এইটাকে বলা হয় অধঃক্ষেপ। এখন আমি তোমাকে এই জিনিসগুলা আলাদাভাবে বুঝাচ্ছি। তিনটা পাত্র নেই, তিনটা পাত্র নিলাম। এই পাত্রে প্রতিটাতে আমার হচ্ছে 1 লিটার করে ধরো পানি আছে, প্রতিটাতেই 1 লিটার করে পানি আছে। এই পানির মধ্যে আমি ক্যাপাসিটিও সেম, ক্যাপাসিটিও সেম। ধরো যে 1 লিটার পানির মধ্যে আমার সর্বোচ্চ 100 গ্রাম চিনি দ্রবীভূত হইতে পারে। 101 গ্রামও যদি দাও তখন সেই একটা কিন্তু নিচে জমা হবে। তাহলে কি বললাম, 1 লিটার পানি, তার মধ্যে সর্বোচ্চ 100 গ্রাম চিনি দ্রবীভূত থাকতে পারে। ওকে, এখন তাহলে আমরা জিনিসটা দেখি। এখন ধরো যে সাকিব, সাকিবের মা ওকে শরবত বানানোর দায়িত্ব দিচ্ছে। এখন ও মিষ্টি বেশি পছন্দ করে, তাহলে ও কি করবে বলো তো? এখানে 80 গ্রাম দিবে। 100 গ্রাম দিলে তো খুব মিষ্টি হবে। 80 গ্রাম দেওয়ার পর সম্পূর্ণ তো অবশ্যই গুলে যাবে, আরো ফাঁকা থাকবে কতটুকু? 20 গ্রাম। মানে ক্যাপাসিটি হচ্ছে 100 গ্রাম, ও 80 গ্রাম দিছে, তাহলে 20 গ্রাম আরো দেয়া যাবে। 20 গ্রাম আরো দেয়া যাবে। এই অবস্থাটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ ফাঁকা আছে। এখন আসো, এটা ধরো যে সাবিহা, ওকেও দায়িত্ব দিছে, কিন্তু ও আবার মিষ্টি ঠিকঠাক পছন্দ করে আর কি, কম না, যেটা আর কি ব্যালেন্স। তো ও তাহলে কতটুকু দিবে? 100 গ্রামই দিবে। এখন 100 গ্রাম দেওয়ার পরে আর কি কোনো কিছু দেয়া যাবে? ফাঁকা থাকতেছে কত? 0 গ্রাম না? যতটুকু জায়গা আছে ততটুকুই চিনি ঢুকলো, এর বেশি দেয়া যাবে না। এমন অবস্থাটাকে বলা হয় সম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি তাহলে? খাপে খাপ। সম্পৃক্ত মানে খাপে খাপ। আরেকটা জিনিস, ধরো যে আমাকেও দায়িত্ব দিল, কিন্তু আমি কি করলাম, এখানে 120 গ্রাম চিনি ঢাললাম। এখন বলো, এখানে তো 100 গ্রামের বেশি থাকবে না, তাহলে বাকি 20 গ্রাম কি হবে? এই যে নিচে কিন্তু জমা বাঁধে থাকবে, এটা যদি আমি সারাদিনও গুলাই তাও কিন্তু কোনো চেঞ্জ আসবে না। এই জিনিসটাকে বললাম কি? অধঃক্ষেপ। আর এই অবস্থাটাকে বলা হয় অতিপৃক্ত দ্রব, অর্থাৎ অতিরিক্ত দ্রব্য আছে। বলো তো তিনটা জিনিস বুঝছো কিনা? কমেন্ট চ্যাট বক্সে লিখো, সবাই লিখো, বুঝলে ওয়াই লিখো। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু অবশ্যই লিখবা, যে ভাই এটা কেন হইলো, ওইটা কেন হইলো, সব বলবা। আচ্ছা জি স্যার, বুঝেছি, ওকে, বুঝলে ভালো। এখন দেখো, ধরে নাও, ধরে নাও না, আমি খুব কৃপণ মানুষ, খুব কৃপণ মানুষ। এইখানে যে 120 গ্রাম আছে না, 20 গ্রাম যে নিচে নষ্ট হচ্ছে, এটা আমি তো খাইতে পারতেছি না, চিনি কি আর খালি খাওয়া যায়? আমি বললাম যে না, আমি 20 গ্রামও নষ্ট হইতে দিব না, এটা আমি যেমনি হোক গুলায় খাবো। এই অবস্থাতে আমি কি করতে পারি জানো? এইটা যদি আমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, আমি এটার তাপমাত্রা বাড়ানো শুরু করব। বাড়ানো শুরু করলে হয় কি, ক্যাপাসিটি বাড়ে। কি বাড়ে? ক্যাপাসিটি বাড়ে। তো 25 ডিগ্রি সেলসিয়াসে আমার ক্যাপাসিটি ছিল হচ্ছে 100 গ্রাম, 35 ডিগ্রি সেলসিয়াসে সেই ক্যাপাসিটি হয়ে গেল 120 গ্রাম। চিন্তা করো ভালো করে, তাপমাত্রা বাড়ানোর ফলে আমার কি বাড়লো? ক্যাপাসিটি বাড়লো। ক্যাপাসিটি বাড়লো কতগুলা? 20 গ্রাম বাড়লো। এই অবস্থায় বলতো, কমেন্টে লিখো, পুরো 120 গ্রামে দ্রবীভূত হয়ে যাবে, কারণ পুরো 120 গ্রাম দিছো, 0 গ্রাম ফাঁকা আছে। এই অবস্থাটাকে কি বলবো? সম্পৃক্ত, অসম্পৃক্ত না অতিপৃক্ত? চ্যাট বক্সে লিখো সবাই।
এটা হবে হচ্ছে তোমার সম্পৃক্ত। কারণ কি, খাপে খাপ, কি বলছি, খাপে খাপ যেখানে মিলবে সেটা সম্পৃক্ত। তাহলে দেখো আমরা কিন্তু তাপমাত্রা দিয়েও এখানে বেশ কিছু হিসাব নিকাশ করতে পারতেছি। বলো তো বোঝা গেছে কিনা, নাকি সমস্যা আছে? বলো, ভয়েস অন করে বলতে পারো। স্যার বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে ধরলাম বাকিদেরও সমস্যা নাই, যেহেতু তাহলে এখানে আর কি তিনটার সংজ্ঞা দেয়া আছে। কিন্তু দেখো তোমাদের কত উপকার করে দিছি, পরীক্ষার জন্য আর আলাদাভাবে চিন্তা করতে হচ্ছে না। এগুলা থেকে অবশ্যই পড়বা। এবার ওই যে যেটা বললাম, দ্রাব্যতা যেসব বিষয়ের উপর নির্ভর করে, এক নাম্বার কি, তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি বাড়াই, তাহলে দেখো প্রথম অবস্থায় 50 ml পানিতে আমি 10 গ্রাম দিলাম, অর্থাৎ 10 গ্রামই এর ক্যাপাসিটি। এই অবস্থাও কি হলো, সুখে থাকলো। কিন্তু যখনই আমি তাপমাত্রা বাড়াইলাম, তাপমাত্রা বাড়ানোর ফলে কি হলো, অশান্তি শুরু হয়ে গেল, কারণ তখন আরো লবণ প্রয়োজন, থাকা জায়গা বাড়ে গেছে। বুঝা যাচ্ছে জিনিসটা? তখন আরো লবণ প্রয়োজন। তাহলে যদি আমি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়াইলে আমার ক্যাপাসিটি বাড়বে। আর এই ক্যাপাসিটিটাকেই বলে হচ্ছে দ্রাব্যতা। এই ক্যাপাসিটিটাকে বলে দ্রাব্যতা। অর্থাৎ কত বেশি দ্রবীভূত হচ্ছে, মানে দ্রবীভূত করার ক্ষমতাটাকেই বলা হয় দ্রাব্যতা। তাহলে লাস্টের অবজারভেশন রেজাল্টটা পড়ো দেখি। তাপমাত্রা বাড়ালে দ্রবকে নেয়ার বা দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা বেড়ে যায়, ফলে দ্রাব্যতাও বেড়ে যায়। তাই দ্রবণকে সম্পৃক্ত করতে হলে আরো দ্রব্য যোগ করতে হয়। বোঝা গেছে জিনিসটা? খুব সহজ না? এবার দেখো তাপমাত্রা যদি কমাই, তাহলে কি এক্সাক্ট উল্টাটা হবে না? তাপমাত্রা বাড়াইলে যদি আমার দ্রাব্যতা বাড়ে, অর্থাৎ ক্যাপাসিটি বাড়ে, তাহলে তাপমাত্রা কমাইলে কি হবে, আমার দ্রাব্যতাটা কমবে, অর্থাৎ ক্যাপাসিটি কমবে। তখন ধরো যে 40 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রামকে নিয়ে যে সুখে ছিল, তাপমাত্রা কমানোর ফলে কি হইলো, ওর ঘরের জায়গা কমে গেল। ওই যে বেঞ্চ সরাই নিল আর কি। তাপমাত্রা কমানো মানে বেঞ্চ সরাই নেওয়া। তো যখন বেঞ্চ সরাই নিবে, তখন কি হবে, কিছু স্টুডেন্ট পিছনে দাঁড়ায় থাকবে না, ওই দাঁড়ানোটাকেই বলা হচ্ছে অধঃক্ষেপ। তাহলে কি বুঝলাম, তাপমাত্রা হচ্ছে দ্রাব্যতার সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে তাহলে দ্রাব্যতা বাড়বে, আর তাপমাত্রা যদি কমে তাহলে দ্রাব্যতা কমবে। বোঝা গেছে? ওকে, দেখো তাহলে এইবার দ্রাব্যতা যেসব বিষয়ের উপর নির্ভর করে, আরো কি, দ্রাবকের প্রকৃতির উপর। তুমি পানিতে লবণটা যত সহজে মিশাইতে পারবা, তেলে কিন্তু ততটা সহজে পারবা না। তাহলে দ্রাবকটা কিরকম, দ্রাবকটা ধর্ম, সেটার উপরও ডিপেন্ড করতেছে আমার দ্রাব্যতাটা কেমন হবে। আবার কি, দ্রবের প্রকৃতির উপর, যেমন তোমাকে একটু আগে বললাম, লবণ আর বালি যদি মিশাও, কে ভালো করে দ্রবীভূত হবে? অবশ্যই লবণ না? তো এক্স্যাক্টলি এইটাই, দ্রবের প্রকৃতির উপরও নির্ভর করে যে আমার দ্রাব্যতাটা কমবে নাকি বাড়বে। এখন এই সূত্রটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 10-এ কেমিস্ট্রি বইয়ে 6 অধ্যায়ে ছিল। কি ছিল? ঘনমাত্রা নির্ণয় সূত্র, সেটা হচ্ছে 1000 W/m। এখানে ডাব্লুটা কি, শুধু ভর। কোন এককে? গ্রাম এককে। এম হচ্ছে আণবিক ভর, এটা কি, গ্রাম পার মোল। এস হচ্ছে ঘনমাত্রা, আর ভি হচ্ছে আয়তন, এমএল এ আর কি। তো এমএল টা লিটারে কনভার্ট করতে হয়, যেটা আমরা অলরেডি সূত্রতে 1000 দিয়ে ভাগ করে ফেলছি। যদি তোমার আয়তনটা যদি লিটারে থাকে, আয়তনটা যদি লিটারে থাকে, তাহলে তোমার সূত্রটা দাঁড়াবে হচ্ছে এস ইকুয়াল ডাব্লিউ বাই এম ভি। বুঝা গেছে জিনিসটা? এই ভিটা এমএল এ থাকার জন্য আমাকে কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হয়। ওই জন্য আর কি সূত্রে একটা 1000 চলে আসছে, এর বেশি কিছু কিন্তু না। তাহলে ভি যদি লিটারে হয়, তাহলে এই যে এস সমান হচ্ছে ডাব্লিউ বাই এম ভি, এল আর কি, লিটারে নিলে সূত্রে 1000 থাকে না। তো ফাইনালি আমি মোল সংখ্যা কি পাবো, এস ভি। এন সমান এস ভি, এটা সারা জীবন মনে রাখবা। এটা কেমিস্ট্রিতে এত বেশি লাগবে যে তুমি ভুলতেই পারবা না। এন সমান এস ভি, এস হচ্ছে ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন। তাহলে দ্রাব্যতার একক কি কি হতে পারে, এইটা আমরা সবচেয়ে বেশি ইউজ করবো, গ্রাম পার 100 গ্রাম হাইড্রোজেন। এটা দিয়ে আমরা সবচেয়ে বেশি ম্যাথ সলভ করবো। আর কি কি একক আছে, গ্রাম পার লিটার, আর আছে মোল পার লিটার, যেটা হচ্ছে মোলার দ্রাব্যতা বলা হয়। অর্থাৎ ওই যে মোলারিটি, ঘনমাত্রার যে একক, ওটা আর কি দ্রাব্যতা দিয়ে মাঝে মাঝে প্রকাশ করা যায়। তাহলে দেখো, আমরা আগে দেখি যে প্রশ্ন আমাদের কিরকম আসতে পারে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ধরো 35 গ্রাম পার 100 গ্রাম পানি।
এটা মানে বোঝাচ্ছে কি 100 গ্রাম 100 গ্রাম পানিতে 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এইটার মানে বোঝাচ্ছে এটা কোন তাপমাত্রায়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বোঝা গেছে জিনিসটা? এখন ধরো আমাকে বলছে 10 ডিগ্রি, এই অবস্থাটাই আর কি, এটা হচ্ছে দ্রাব্যতা কিন্তু। এই অবস্থায় 10 ডিগ্রি পানিকে আমি কিভাবে সম্পৃক্ত করব? সরি, 10 গ্রাম পানিকে, 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে প্রয়োজন হচ্ছে আমার 35 গ্রাম। তাহলে 10 গ্রামকে সম্পৃক্ত করতে কত প্রয়োজন? ঐকিক নিয়ম, এগুলো ম্যাথ কি আর করে দেওয়া লাগে? এগুলো তো বাচ্চা টাইপের ম্যাথ। তাহলে 10 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে প্রয়োজন 3.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। বলো তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নাই সাকিব, বুঝেছি। ওকে ওকে, ঠিক আছে। এইবার দেখো, আমরা একটা সিরিয়াস ম্যাথে চলে গেলাম। এবার একটু সিরিয়াস হওয়ার সময় চলে আসছে। এতক্ষণ ধরে তো আমরা মজা করতেছিলাম, এখন একটু সিরিয়াস হয়ে যাব। আমরা কিন্তু খুব অল্প অল্প করেই পড়ি, কিন্তু দেখো কত জলদি জলদি অধ্যায় শেষ হয়ে যাচ্ছে না? অল্প একটু পড়ার মধ্যেই অনেকগুলা পড়া কিন্তু হয়ে যায়। আচ্ছা, ইজি। ওকে, সাকিব অনেক ইজি। দেখো, সরি, হ্যাঁ, এতগুলো ডট করতে আসলো। আচ্ছা, হ্যাঁ, একটি লবণের দ্রাব্যতা 40 গ্রাম/100 গ্রাম পানি। এখন আমাকে একটা উত্তর দিবা, চ্যাট বক্সে লিখো সবাই, যে এটা মানে কি বোঝাচ্ছে, কতটুকু পানিতে কতটুকু লবণ আছে, এটা আর কি লিখবা। চ্যাট বক্সে লিখো সবাই। আগের পৃষ্ঠায় আমরা অলরেডি পড়ে আসছি। কি ছিল? 100 গ্রাম পানিতে 40 গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত। এই তো সাকিব একদম, তুমি তো একদম সংজ্ঞায় লিখে ফেলছো। যাই হোক, খুব ভালো। এভাবে ক্লাসে অ্যাটেন্টিভ থাকবা সবাই। ওকে, যারা ইউটিউবে ক্লাসটা করতেছো তোমরাও কিন্তু অবশ্যই ভালো করে খাতায় নোট করবা। প্লাস হচ্ছে যেটা প্রশ্ন করব আগে পজ করে আনসার দেওয়ার ট্রাই করবা। তাহলে হবে কি, নিজেদের কিন্তু একটা ভালো প্র্যাকটিস এর মধ্যে থাকবা। ওকে, তাহলে একটি লবণের দ্রাব্যতা এইটা বোঝাচ্ছে মানে 100 গ্রাম পানির মধ্যে 40 গ্রাম লবণ দ্রবীভূত আছে। এই দ্রবীভূত থাকা অবস্থায় দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে, অর্থাৎ খাপে খাপ মিলে গেছে। এখন বলছে তাহলে 20 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত করতে কি পরিমাণ পানির প্রয়োজন? তাহলে 40 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত করতে পানি লাগে, পানি প্রয়োজন লাগে 100 গ্রাম। তাহলে খুব সহজ রে ভাই, খুব কঠিন নাকি? 20 গ্রাম লবণ দ্বারা কতটুকু লাগবে? অর্ধেক, অর্থাৎ 50 গ্রাম। ঐকিক নিয়ম। দেখছো কত সহজ ম্যাথ? বোঝা গেছে না? আচ্ছা, এবার দেখে আরেকটা। এবার কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি আছে 25 গ্রাম, লবণ আছে 8.5 গ্রাম। এখন বের করতে বলছে দ্রাব্যতা। এখন দ্রাব্যতা মানে আমরা কি জানি? দ্রাব্যতা মানে কি জানি? দ্রব বাই 100 গ্রাম পানি। তাহলে 25 গ্রামে আছে আমার 8.5, একে থাকবে কতটুকু? 8.5/25। এই অবস্থায় 100-তে থাকবে কতটুকু? 8.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 25। তাহলে 25 4 1 32 আর 2 32 2 34। 34 হয় না সাকিব? তোমার 36 আসলো যে, নাকি আমারই ভুল হচ্ছে?
ক্যালকুলেটরে করি তাহলে একবার। 34 আসে। সাকিব তোমারটা একটু চেক করে নাও। আচ্ছা, আর ক্যালকুলেশনে কিন্তু কখনো ভুল করা যাবে না। তুমি পুরো অঙ্ক ঠিক করছো, ক্যালকুলেশন ভুল করছো, সেখানেও কিন্তু 2-3 মার্ক কাটা যাবে। মানে 4-এর ভিতর যদি 3ই কাটা যায় বা 2 কাটা যায়, তাহলে কি লাভ হলো? এইখানে সুন্দরভাবে এগুলো করে দেয়া আছে। যদি আমার হাতের লেখা খুব খারাপ, যদি কেউ বুঝতে না পারে, এই টাইপ করা জিনিসটা দেখে অবশ্যই খাতায় নোট করে নিবা। এবার দেখো, আমাদের এই টপিকের মানে এই ছোট্ট একটা টপিক, কিন্তু মানে অনেক কিছু আছে, কিন্তু আমরা খুব সহজে অল্প একটু গল্প করে বুঝে ফেললাম না। তো ওই অল্প একটু বুঝে ফেলার লাস্ট ম্যাথ হচ্ছে এটা। কি বলছে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। এখানে কিন্তু ডিরেক্ট তোমার দ্রবণ দেয়া হইতে, এতক্ষণ ধরে আমার দ্রাবকের ওজন আলাদা ছিল, দ্রবের ওজন আলাদা ছিল। এবার কিন্তু দুইটা একসাথে যোগ করে দিতে, বাষ্পীভবন করে এত গ্রাম লবণ পাওয়া গেল। তাহলে দেখো, এইটা হচ্ছে আমার দ্রব, এইটা হচ্ছে আমার দ্রবণ। তাহলে বলো তো দ্রাবকের ওজন এখানে কত হবে? কমেন্টে লিখো। তাহলে আমাকে এখানে বলবা দ্রাবকের ওজন কত হবে। ওজন মানে ভর, কিন্তু এখানে আবার ফিজিক্সের সাথে মারামারি করতে যায় না। আমরা কেমিস্ট্রির মানুষ, আমরা ফিজিক্সের সাথে তর্কে যাব না। আহ, হ্যাঁ, 20 - 5.29, ভেরি গুড সাকিব। 20 - 5.29, তাহলে কত হয়? 14 20 - 5.295, 14.705। 14.705। তাহলে দেখো, আগের ম্যাথ চলে আসলো না? এখন দুইজনেই হচ্ছে আহ আমার কোথাও যাচ্ছে তো ওঠে না। আচ্ছা, ওই যে মানে হঠাৎ কারেন্ট চলে গেছিল তো, তাই মোবাইল ডাটা শিফট করলাম। ওকে, তাহলে আমাদের ক্লাসটুকু শেষ করে দিয়ে করতে হবে। তাহলে এইখান থেকে আমাদের কি বের করতে হবে? ফাইনালি আমাদের দ্রাব্যতাটুকু বের করতে হবে, কাজ শেষ। তাহলে 14.705, হ্যাঁ, 5 গ্রামে, 5 গ্রামের জন্য আর কি লবণ কতটুকু লাগে? 5.295। এখান থেকে কত লাগবে? 100 গ্রাম করলে কাজ শেষ। তাহলে উত্তর কত আসে? 5.295 ইন্টু 14.705 ডিভাইডেড বাই 100। নাকি, ও সরি, উল্টা করে ফেলছি। নিচে এটা আসবে, উপরে এটা আসবে। তাহলে উত্তর কত? কমেন্টে লিখো। 14.705 ইন্টু 100। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এই তো উত্তর দিছে 36। এবার ঠিক আছে, তাহলে এটার একক আমরা কি দিব? একক কি দিব? গ্রাম পার 100 গ্রাম H2O। তাহলে বলো, আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? অবশ্যই কিন্তু এই সবগুলো যা যা করছি সুন্দরভাবে নোট করে আপলোড করবা। নোট আপলোড, আর আমাদের যে নোট শেয়ারিং কন্টেস্টটা আছে, সেখানে সব অনেকে ভাবতেছো যে জাস্ট আমি হাজার হাজার ইনভাইট দিব, ইনভাইট দিলে পয়েন্ট বাড়বে, লাস্টে প্রাইজ মানি পাবো, এমন না। নোটের জন্য কিন্তু আলাদা একটা হিডেন মার্ক আছে, যেটা আমি পার্সোনালি জাজ করব। তুমি যদি নোট শেয়ারই না করো, ওই ক্ষেত্রে তোমার 0 থাকলো, সুতরাং তোমার ওটা কোনো কাউন্ট হবে না। ঠিক আছে, যারা ইউটিউবে ক্লাসগুলো করতেছো বা ফেসবুক পেজে ক্লাসগুলো করতেছো, তারা এটা অবশ্যই মাথায় রাখবা। নোট শেয়ারিং কন্টেস্ট মানে অবশ্যই নোট শেয়ার করতে হবে। এই নোট শেয়ার করে পয়েন্টগুলোর পাশাপাশি তোমরা হচ্ছে ইনভাইট, শেয়ার বা মেনশন করে পয়েন্ট বাড়াইতে পারো, কিন্তু ওগুলা দিয়ে কিন্তু তুমি ফাইনালি কোনো প্রাইজ পাবা না। সুতরাং নোট শেয়ার করতে হলে মানে ওই প্রাইজ মানি পাইতে হলে অবশ্যই প্রত্যেকটা লেকচারে নোট শেয়ার করতে হবে। আমি কিন্তু যতগুলো লেকচার হবে ততগুলোই পোস্ট কাউন্ট করব আগে। সবগুলো পোস্ট যদি না থাকে, সাপোজ লেকচার 1-এর একটা নোট থাকবে পোস্টে, তারপর হচ্ছে লেকচার 2 এর জন্য আলাদা পোস্ট থাকবে, 3 এর জন্য আলাদা, এইভাবে করে কিন্তু আমাদের কম্পিটিশনটা কাউন্ট হবে। ওকে,
তাহলে এই ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই।